হাম আতঙ্কে দেশ, প্রাণ গেল আরও 11 জনের, ভর্তি প্রায় 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন রিজভী। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক। সংসার খরচ মেটাতে হিমশিম রাইড শেয়ার চালকদের। দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। জুলাই হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিনের রিমান্ড নাকচ, কারাগারে পাঠালেন আদালত। হাসিনা সরকারের পতনের পর 20 মাস ছিলেন আত্মগোপনে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানে বিস্মিত 11 দল। ফ্যাসিবাদ ঠেকাতে সংস্কারের বিকল্প নেই বলছেন নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচি। এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম, ভেঙে দেয়া হলো বর্তমান পর্ষদ। তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি, 3 মাসের মধ্যে নির্বাচন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। হাম আতঙ্কে সারা দেশ, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1236 জনকে। চিকিৎসকরা বলছেন অভিভাবকদের অসচেতনতা, দেরিতে হাসপাতালে আসা এবং ফার্মেসি নির্ভর চিকিৎসার কারণেই বাড়ছে জটিলতা। সংক্রমণ ঠেকাতে ঝুঁকিপূর্ণ জেলা উপজেলায় চলছে টিকাদান কর্মসূচি। জ্বরের তাপে পড়ছে ছোট্ট শরীর, চোখে অবসাদ, শরীরে লালচে দানা। কথা বলতে না পারা শিশুর কান্নাই যেন বলে দিচ্ছে কতটা যন্ত্রণাদায়ক হামরোগ। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে গেল 16 দিনে ভর্তি হয়েছেন 713 জন, মারা গেছে 4 শিশু। এখনো ভর্তি 290 জন। সুস্থতার চেয়ে ভর্তি হওয়ার হারই বেশি। আর ওর মুখে ঘাও ছিল, প্রচন্ড ঘাও ছিল মুখে, আর চোখে লাল ছিল, প্রচন্ড লাল ছিল। বাচ্চা চোখ খুলে নাই, মানে চোখ বন্ধ ছিল। বাথরুমও কমে না, বমিও কমে না, জ্বরও কমে না, আর গায়ে গোড়া জাগিয়ে গেছে। এরপর লইয়ে ঢাকা আইছি। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে টিকিট দেখাছিলাম, তো ওখানে দেখানোর পরে ওষুধপাতি যা দিচ্ছে, পরবর্তীতে কোনো ফল পায় নাই। একদিকে জ্বর, কাশি, শরীরে ফুসকুড়ি, অন্যদিকে অসচেতনতায় বাড়ছে মৃত্যু। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক এনে শিশুকে সেবন করাচ্ছেন অনেক অভিভাবক। এতে আরো জটিল হয়ে উঠছে অনেক শিশুর অবস্থা। প্রথম পেট খারাপ ছিল, তারপরে ভাবলাম যে অনেক সময় ফিলমেট যে ওষুধটা আমরা সবাই খাওয়াই, তা ওইটা খাওয়াইছি, পরে তার কাজ হইতেছে না। তারপরে বড় ডাক্তার দেখালাম, স্থানীয় যে ডাক্তারগুলো থাকে ওইখানে দেখাইছি। তারপরে অ্যান্টিবায়োটিক দিল, দিল, কোনো কাজ হয় নাই। তারপরে এখানে আসলাম আর কি। বাচ্চার অবস্থা রাত্রে অনেক খারাপ হয়ে গেছে। বাচ্চা দম ছাড়তে পারে না, একদম দম আটকে আসে, চোখ মেলে না, চোখ বন্ধ হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বলছেন হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করলে তা দ্রুতই বিপজ্জনক রূপ নিতে পারে। তাই লক্ষণ দেখা দিলে কোনো অবহেলা না করে যেতে হবে হাসপাতালে। অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। কারণ যখনই আমরা চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করব, তখনই আমরা তাকে কমপ্লিকেশন, যেটা জটিলতাগুলো, সেই জটিলতাগুলো আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো এবং আর্লি ট্রিটমেন্ট দিতে পারবো। দেশের বিভাগীয় ও জেলা হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে বেড়েছে রোগীর চাপ। রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলা ও উপজেলায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চলছে টিকাদানও। একবার হাম হয়ে গেলে আমাদের অনেক বেশি কিছু করার থাকে না, সিমটোমেটিক চিকিৎসা দিতে হয়, যে আমাদের এই সিমটম হচ্ছে, এই সিমটমের আমি চিকিৎসা দিচ্ছি। 10 দিন আগে যারা একটা টিকা নিয়েছে তারা কমপক্ষে ওই টিকা থেকে 28 দিন পরে আসিয়া এই টিকাটা নিতে পারবে। এর আগে 28 দিনের ব্যবধান ছাড়া তারা টিকা নিতে পারবে না। সারা দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক শিশু, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাই চিকিৎসা সেবার পাশাপাশি প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাব তার কাছে। হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কিন্তু প্রতিদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। এবং আমি যদি একটু জানাই, গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু 2 শিশুর মৃত্যু হয়েছে। একজন গতকাল বিকেলে মারা গেছে, না তার নাম রায়ান, এবং সে শেরপুরের বাসিন্দা। সে শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা। গত 28 মার্চ তাকে ভর্তি করা হয়েছিল এই হাম আইসোলেশন ওয়ার্ডে। এবং আজকে সর্বশেষ তথ্য হচ্ছে যে
আজকে সকাল 6:30টার দিকে ইসমাইল নামে এক শিশু, নেত্রকোনার 7 মাস বয়সী এক শিশুর কিন্তু মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অর্থাৎ গতকাল বিকেল এবং আজকে সকালে এই 24 ঘন্টার ব্যবধানে কিন্তু 2 শিশুর মৃত্যু হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে আমাদেরকে সকাল বেলায় যে তথ্যটি জানিয়ে থাকে যে গত 24 ঘন্টায় নতুন করে এই হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে কিন্তু হাসপাতালে নতুন করে 28 শিশু ভর্তি হয়েছে এবং এই 90 জন শিশু সকাল পর্যন্ত ভর্তি ছিল। তবে সবশেষ তথ্য হচ্ছে যে এই নতুন করে আজকে আরও 11 জন এখানে ভর্তি হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আরও যে 25 জন আজকে ছুটি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বর্তমানে এই হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 24 জন শিশু এবং 2 জন মারা গেছে। এই তথ্যটি হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। এবং চিকিৎসকরা যেটি জানাচ্ছেন যে যারা অভিভাবক গ্রাম পর্যায়ে থেকেই বেশি কিন্তু আসছেন, যারা অভিভাবক অসচেতন, তার অসচেতনতার কারণে কিন্তু শিশুরা এই হামের যে সংক্রমণ সেটি কিন্তু বাড়ছে। তারা যেটি বলছেন যে হামের উপসর্গ দেখা গেলেই যেন শিশুদেরকে আইসোলেশনে নেওয়া হয় এবং দ্রুততম সময়ের মধ্যে আসা হয়, তাহলে এই হামের যে সংক্রমণ সেটি আসলে তারা কমবে। এবং তারা যেটি বলছেন যে এখানে মূলত ঠান্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট এই ধরনের উপসর্গ নিয়ে কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। সব মিলে ময়মনসিংহ জেলার কিন্তু ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং ফুলপুর এই 3টি উপজেলাকে হটস্পট চিহ্নিত করে হামের টিকা দেওয়া হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ তথ্য। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সহকর্মী ওবায়দুল হক যোগ দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণেই হঠাৎ হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, টিকা কেনাকাটা সহ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হার্ড লাইনে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন প্রধানমন্ত্রী, রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচেতনতা বাড়াতে এই আয়োজনে ছিলেন চিকিৎসকরাও। র্যালির এক ফাঁকে গণমাধ্যমে কথা বলেন রিজভী। তিনি বলেন, হঠাৎ হামের প্রকোপেই শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অতীত সরকারের গাফিলতি। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। এদিকে দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনিয়ম করলে ছাড় পাবে না কেউ। স্বাস্থ্যসেবাকে সুসংহত করার জন্য আমাদের উচিত উচ্চ নৈতিকতা নিয়ে আমাদের যারা আমরা জড়িত স্বাস্থ্যসেবা সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ওষুধের বাজারে চলছে বৈষম্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা সহ কেনাকাটার অসাধু চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। আবার 2-1টা ওষুধ কোম্পানি ভালো মানের ওষুধ তৈরি করতেছে, এভরিথিং ইজ ওকে, তাকে আটকিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? চেষ্টা করতেছি ঠিক করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, গত 5 বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। আমরা কিন্তু জিনিসটাকে স্ট্রিমলাইন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের চিকিৎসা সেবার মান পাল্টে দেওয়ার প্রত্যয় নীতি নির্ধারকদের। আমরা 5 তারিখ থেকে কিন্তু। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বর্তমান সরকার। একই সঙ্গে এ সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে জানিয়ে বলেন, আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয়ের বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।
আছে যে ভর্তুকি তো চলছে, আমি যখন বেশি দামে জ্বালানি সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জনবহুল এলাকা 450। এ সময় তিনি জানান, 1.5 দশকের স্বৈরাচারী সরকারের পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েই অর্থনীতি, স্বাস্থ্য, জ্বালানির মতো বৈশ্বিক সংকট উত্তরণের চেষ্টা করে যাচ্ছে। উদ্যোগ এখনো পুনর্গঠিত হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্য এখন শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এইসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, এ সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনও প্রস্তুত নয় বলেও জানান তিনি। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল নিতে পারবেন না। যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন অ্যাপটা চালু করব তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। জ্বালানি কিনবো আসলে বৈদেশিক মুদ্রা দিয়ে, সুতরাং আমি যদি জ্বালানির দাম বাড়িয়েও দেই, আমাকে অভ্যন্তরীণভাবে আমার দেশি মুদ্রার ভর্তুকিটা হবে না হয়তো। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু করেছে এবং 3 মে থেকে সারা দেশেই টিকা দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমরা আরেকটু খতিয়ে দেখতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চৈত্রের কড়া রোদের মধ্যে পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় হয়রান চালকরা। দিনের অর্ধেক সময় কেটে যাচ্ছে অনেকের। বিপরীতে চাহিদার 1/3 তেল পাচ্ছেন গ্রাহক। সংসার খরচ মেটাতে চরম ভোগান্তিতে রাইড শেয়ারিং চালকরা। দ্রুত জ্বালানি তেল বিক্রির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি তাদের। এমন বাস্তবতার মধ্যেই ঘটছে অবৈধভাবে মজুদের ঘটনাও। জ্বালানি তেলের জন্য তীব্র গরম উপেক্ষা করে রাজধানীর ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। এদের কেউ সংসার চালান রাইড শেয়ার করে, কেউ বা অন্যের গাড়ি চালিয়ে মেটান পরিবারের খরচ। তবে মানুষগুলোর দিন শুরুর আগেই কয়েক ঘন্টা ব্যয় হচ্ছে পাম্পে পাম্পে। মোটরসাইকেল আগে আসছি, খুব টেনশনে আছে, তেল পাবো কি পাবো না, খুব সিরিয়াস অবস্থা। কালকের আগের দিন আমি 12 ঘন্টা ছিলাম তেলের সিরিয়ালে, মাত্র তেল পাইছি 1000 টাকা। 24 ঘন্টা তার 4 ভাগের 1 ভাগই এখানে বলা চলে ব্যয় হয়ে যাচ্ছে। চরম ভোগান্তির মধ্যে গ্রাহকদের আক্ষেপ, অভিযোগ, পাম্প থেকে বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছে একটি চক্র। 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা তেল দাঁড়ে নিয়ে একটা মানুষের সংসার চলবে? আমাদের যেভাবে ভোগান্তি হইতেছে, ওরা সত্যি কথা বলুক যে ওদের রিজার্ভের তেল না। কেউ তেলে নিয়ে বিক্রি করতেছে বাইরে আউট তেল, কিন্তু আসলে এটা যদি বন্ধ করে সরকার, যে তাদের যদি জরিমানা এবং শাস্তিমূলক হয়, তাহলে এই সিরিয়ালটা লাগবে না। গাড়ি তো আর বেড়ে যায় না হঠাৎ করে, তার মানে হচ্ছে আমরা বুঝেই নিব এই তেল নিয়ে কোথাও না কোথাও স্টক হচ্ছে। ঢাকার বাইরের ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আমরা তেল পাচ্ছি না, অনেক কষ্ট করতে হচ্ছে। রাত্রে 2টা থেকে এই জায়গায় বসে আছি তেলের জন্য। সরকার থেকে একটা ব্যবস্থা করে দিলে আমরা যদি সবসময় তেলটা পাইতাম তাহলে উপকার হইতো আমাদের অন্যান্য কাজ আছে আরো। এদিকে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। মজুত করা তেল বেশি দামে বিক্রির চেষ্টাকালে কারাদণ্ড, অর্থদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। তেলের পাচার ঠেকাতে অভিযান পরিচালনা করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী আত্মজ রহমান এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমেই যাচ্ছে জয়ন্তর কাছে। সিলেট বিভাগের 114টি পাম্পে 3টি ডিপো, পদ্মা, মেঘনা এবং যমুনা, 3 ডিপো থেকে তেল সরবরাহ করা হয়। পাম্প মালিকরা বলছেন চাহিদা অনুযায়ী তেল সরবরাহ খুব কম হচ্ছে, অনেকটা আনুপাতিক হারে তারা তেল পাচ্ছেন। তাই যারা গ্রাহক পাম্পে আসছেন তেল নেওয়ার জন্য, তারাও আসলে আনুপাতিক হারেই পাচ্ছে। তবে কোনো কোনো জায়গায় আমরা দেখেছি, আমরা সিলেট শহরের এবং শহরের বাইরে বেশ কয়েকটি পাম্প আমরা ঘুরেছি দুপুর থেকে, আমরা সেখানে দেখেছি আসলে একই পাম্পে অকটেল, ডিজেল, পেট্রোল থাকলেও কোনো কোনো পাম্পে অকটেল
পেট্রোলে ঘাটতি রয়েছে, কোনো কোনো অকটেনে ঘাটতি রয়েছে, কোনো কোনো পাম্পে পেট্রোলে ঘাটতি রয়েছে। তবে আমরা দেখেছি এর পাশের যে পাম্প সেটিতে আবার আছে। কাজেই সিলেটে যে গ্রাহকদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা আসলে পাম্পে গিয়ে পাচ্ছেন, হয়তো এক পাম্পে না পেলে অন্য পাম্পে পাচ্ছেন, তবে পাম্পে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে এমনটাই বলছেন। তবে পাম্প মালিকরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন, অনেকে বলছিলেন যে আসলে যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে এবং একটি চতুর্দিকে একটি সংকট চলছে, কাজে অনেকের ভিতরে একটা প্যানিক এসেছে, যে প্যানিক কাজ করছে যে আসলে তেল সংকট, জ্বালানি তেলের সংকট রয়েছে, ভবিষ্যতে পাবে কিনা। অনেকে চাহিদার বাইরে গিয়েও তার মোটর বাইকের যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কে লোড করে নিয়ে যাচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে, বারবার তারা পাম্পে আসছে, এমনটা আসলে পাম্প মালিকরা অভিযোগ করেছেন। এছাড়া জানিয়ে রাখতে চাই, সিলেটে আসলে বাইক রাইডারদের সংখ্যা কম, কাজেই পাম্পে যে অন্যান্য বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে আমরা দেখেছি দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ভোগান্তি, সেটি আসলে সিলেটে নেই। সিলেটের সবকটি পাম্পে আমরা ঘুরেছি, দীর্ঘ লাইন নেই। যারা গ্রাহক, যারা চালক রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তাদের পাম্প থেকে তারা তেল নিয়ে যাচ্ছেন, এমনটা আসলে বলেছেন। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন গতকালও তিনি 200 টাকার বেশি তেল নিতে পারছিলেন না, তবে আজকে তারা 500 টাকার তেল চাওয়া মাত্র কিন্তু তারা পাম্প থেকে পাচ্ছেন। কাজেই বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যে সংকট, সেই সংকটটা আসলে সিলেটে নেই। এবং আমরা একজন পাম্প মালিকের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন আসলে 2025 সালে যেভাবে আসলে রেশনিং পদ্ধতিতে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে, সেই পদ্ধতি অনুসরণ করে এবারও কিন্তু তাদেরকে সেইভাবেই আসলে তেল সরবরাহ করছে। কাজেই ভোগান্তি নিয়ে এখন পর্যন্ত বলা যায় যে আসলে সিলেটে কিন্তু তেলের যে সংকট, সেই সংকটটি নিয়ে অন্যান্য অঞ্চলের মতো। এর আগেও জানিয়ে রাখতে চাই, আসলে আমরা বেশ কয়েকটি পাম্প ঘোরার পর আমরা একই চিত্র দেখেছি যে আসলে অনেক গ্রাহকরা আসলে চাহিদার বাইরে নিয়ে আসলে তেল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি প্রত্যেকটা পাম্পে আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তারাও আসলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কোথাও সৃষ্টি না হয়, কোনো গ্রাহকের যাতে অসুবিধা না হয়, গ্রাহক বা পাম্প কর্তৃপক্ষদের যাতে কোনো অসুবিধা না হয়, সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী দেখছেন। এবং এখানে লেখা আছে, আমরা প্রত্যেকটা পাম্পে দেখেছি সিলেটে বিশেষ করে চালকের লাইসেন্স এবং বাহনের রেজিস্টার যুক্ত বাহন থাকতে হবে এবং হেলমেট থাকতে হবে, না হলে কিন্তু জ্বালানি সরবরাহ করা হবে না, এমনটাই আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, তিনি কিন্তু প্রত্যেকটা পাম্পে এই নির্দেশনা লাগিয়ে রেখেছেন এবং এটি আসলে লাগিয়ে রেখেছেন। এবং জানিয়ে রাখতে চাই, আসলে বৈশ্বিক যে জ্বালানি পরিস্থিতি চলছেন, সেটি আসলে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে, এবং সিলেটে যদি বলে অন্যান্য অঞ্চল থেকে সিলেট অঞ্চলে জ্বালানি সংকট তেমনই সিলেটের গ্রাহকরা কিন্তু পাচ্ছেন তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ, তবে পাম্প মালিকদের অভিযোগ সেটা পাচ্ছে না। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই ঢাকাতে, সেখানে আমাদের আরেকজন সহকর্মী অপেক্ষা আছেন, তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরোক্ষ প্রভাবে দেশের জ্বালানি খাতে এক ধরনের সংকট তৈরি হয়েছে। সেই সংকটের কথা শুনেই আসলে মানুষ আসলে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সেই অস্থিরতা থেকে আসলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে আসলে বা ফিলিং স্টেশনগুলোতে পরিবহন চালকরা আসলে ভিড় করছেন। সেই ভিড়ের আসলে প্রকৃত চিত্রটা দেখানোর জন্যই আমরা বর্তমানে অবস্থান করছি রাজধানীর তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশনে। সেখানে এসে আমাদের প্রথমে কথা হয়েছে যারা বিভিন্ন ধরনের পরিবহন চালক চালিয়ে থাকেন, বাইক কিংবা হচ্ছে প্রাইভেট কার, মাইক্রোবাস কিংবা বিভিন্ন ধরনের পরিবহন যারা আসলে চালিয়ে থাকেন। বিশেষ করে এই জ্বালানি সংকটের কারণে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা আসলে বিভিন্ন ধরনের রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে আসলে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তারা বলছে যে তারা আসলে এই ধরনের সংকটের কারণে তাদের জীবিকার মধ্যে এক ধরনের প্রভাব ফেলছে, কারণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করা এবং সেই সংগ্রহের পরে আসলে সেই সময়টা যেই এক ধরনের ক্লান্তিই চলে আসে, তারা সরাসরি এই কথাই বলেছেন। সেই ক্লান্তির কারণে আসলে পরবর্তীতে সেটা তাদের আসলে জীবিকার ক্ষেত্রেই আসলে এক ধরনের প্রভাব ফেলছে। এছাড়া আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি আজকে তারা আসলে সব মিলে অকটেন পেয়েছে, পেট্রোল পেয়েছে কিংবা ডিজেল, তারা সবগুলোই আসলে 13,500 লিটার করে পেয়েছে। বাইককে দিচ্ছে 500 টাকার করে তেল, অকটেন পেট্রোল দিচ্ছে বাইককে। আর যারা হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, প্রাইভেট কারগুলোর বিভিন্ন আকার ভেদে হচ্ছে তারা 2000 থেকে 2500 টাকার পর্যন্ত তেল দিচ্ছে। আর যে বড় গাড়িগুলো রয়েছে, পিক আপ কিংবা কাভার্ড ভ্যান, এর চেয়ে যে বড় গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে তারা 20 থেকে 40 লিটার পর্যায়ক্রমে আকার ভেদে আসলে 60 লিটার পর্যন্ত তেল সরবরাহ করছে। আসলে এই তেল সংকটটার কারণ হিসেবে যদি আমরা আরেকবার উল্লেখ করে নেই যে মধ্যপ্রাচ্যের যে চলমান যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। সে বন্ধের কারণে আসলে বিশ্বের 20% তেল আসলে এই হরমুজ প্রণালীতে পাস হয় এবং এশিয়ার প্রায় 80% তেল এই প্রণালীটা দিয়েই আসলে অতিবাহিত বা সরবরাহ করা হয়। সেক্ষেত্রে যেহেতু এটি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে অন্যান্য দেশের মতো আসলে বাংলাদেশেও এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। সেই প্রভাবের কারণেই এবং জনমনে এক ধরনের
জনমনে এক ধরনের আতঙ্কই তৈরি হয়েছে যে জ্বালানি সংকট দেখা দিতে পারে। সেই জ্বালানি সংকটের সেই জ্বালানি সংকট থেকেই আসলে তারা বিভিন্নভাবে তারা তেল সংগ্রহ করে তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আসলে পাম্পগুলোতে এত ভিড়। তো এই ছিল রাজধানীর তেজগাঁও ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সহকর্মী আতনজ রহমান এবং এর আগে জয়ন্ত কুমার দাস যোগ দিয়েছিলেন সিলেট থেকে। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, আপাতত বাড়ছে না দাম, তবে দাম বাড়ানো হবে কিনা আগামী মাসে সমন্বয়ের পর মন্ত্রিসভায় আলোচনার ভিত্তিতে নেওয়া হবে সিদ্ধান্ত। সকালে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে সরকার। চলতি মাসেই দেশে আসবে প্রায় 1,67,000 টন ডিজেল, 71,443 টন অকটেন ও 36,000 টন পেট্রোল। এছাড়া অবৈধ মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। বিএনপি সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে ভারতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। মরিশাসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগ দেওয়ার আগে 3 দিনের এই সফরে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। বুধবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথাও রয়েছে তাদের। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনও বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীর দাবি, অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেনি তদন্ত কর্মকর্তা। জুলাই আন্দোলনে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। 2 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ নানা অভিযোগ করেন রাষ্ট্রপক্ষ। এ সময় কাঠগড়ায় স্থির দাঁড়িয়ে থাকলেও না সূচক মাথা নাড়ান সাবেক স্পিকার। গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে শিরিন শারমিন চৌধুরী জড়িত, এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। এদিকে আসামি পক্ষের হয়ে শুনানি করতে এজলাসে হট্টগোল সৃষ্টি করেন একদল আইনজীবী। তাদের একজন বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকারকে কারাগারে পাঠান আদালত। উনি ওই দিন সংসদ ভবন এরিয়ায় ছিলেন। উনি কিভাবে রাষ্ট্রের এই দায়িত্ব থেকে সেই লালবাগ জোনে এসে একটি হত্যা চেষ্টা করেছে। আদালত সন্তুষ্ট হয়ে তার রিমান্ড বাতিল করেছেন এবং তার জন্য আমরা ডিভিশন প্রার্থনা করেছি। আদালত তার কারাবিধি অনুযায়ী তার ডিভিশন মঞ্জুর করেছেন এবং তার রিমান্ডও বাতিল করেছেন, তার জামিন বাতিল তার আমরা প্রার্থনা সেটাও নামঞ্জুর করেছেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। চিফ প্রসিকিউটর জানান, গুমের মামলার বিচারও আগামী 1 মাসের মধ্যে অগ্রগতি হবে। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন 6 জন। এর মধ্যে ওই বছরের 16 জুলাই শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।
মঙ্গলবার চট্টগ্রামের 6 হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে পলাতক রয়েছেন হাসান মাহমুদ সহ 16 জন আসামি। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 19 এপ্রিল। আদালত আমাদের সবগুলো প্রেয়ার মঞ্জুর করেছেন, অভিযোগ আমলে নিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন, প্রোডাকশন ওয়ারেন্ট যে আবেদন সেটাও মঞ্জুর করেছেন। 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং তারা ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি গুমের বিচার সম্ভব। এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়, তো সেটা এখন যদি আমাদের ট্রাইব্যুনালের সাথে একীভূত হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাক্টের সাথে, আমি মনে করি যেটা একটা ভালো কাজ হয়েছে এবং এটা সঠিক হয়েছে, যথার্থ হয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুমের মামলার অগ্রগতি দেখা যাবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস হয়েছে। সকালে সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। পরে মন্ত্রী বলেন, গুমের বিচারকে সঠিক পথে নেয়ার জন্যই সংশোধনের মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মাধ্যমে গুমের বিচারের ব্যাপারে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। গুমের বিচারে সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের ভালোভাবে আইনটি পড়ে দেখতে বলেন মন্ত্রী। এ সময় আইনমন্ত্রীকে বাইরের কথায় কান না দিতে বলেন স্পিকার। জয়যুক্ত হয়েছে, অতএব বিলের দফা 2, 3, 4, 5 বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম। এই সরকার গুমের সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার জন্য কতটা কমিটেড সেইটাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে গোটা পার্লামেন্ট এবং দেশবাসীকে অবহিত করলাম। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে আলোচনা হয়, ধন্যবাদ। আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটি উত্থাপিত হবে সে ব্যাপারেই আমরা কার্যক্রম গ্রহণ করব। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জাতিকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপিকে আবারও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিন গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা। গণভোটের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে করণীয় নিয়ে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা। গণভোটের রায় মেনে নিতে আহ্বান জানান সরকারের প্রতি। বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের ঘোষণা হলো ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান জাতিকে অবাক করেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান। 5 কোটি মানুষ এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে। সে সময় এখনো আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে। যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের ইম্পর্ট্যান্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে সরকারের সমালোচনা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে নতুনভাবে ঘোষণা করা হয় 4 দিনের আন্দোলন কর্মসূচি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয় বললেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েও তা পালনের ক্ষেত্রে টালবাহানা দুঃখজনক। আর সাবেক বিচারপতি সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন বলেন, গণভোটে জনগণের রায় সর্বোচ্চ আইন। সভায় অন্যান্য বক্তারা বলেন, গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বানও জানান তারা। যারা ক্ষমতায় গিয়েছেন, জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়নের ব্যাপারে যদিও তারা দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু এটা নিয়ে অনেক গড়িমসি হচ্ছে। রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেছেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ। এই আদেশটার ভিত্তিতে গণভোট হয়েছে। তারা বলেছে রাষ্ট্রপতির এই আদেশ দেওয়ার কোনো অধিকার নেই। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আজও মানববন্ধন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। লুটেরাদের শাস্তি দিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের যে কোনো অঙ্কের অর্থ দিতে প্রস্তুত ব্যাংক। এছাড়া মেয়াদি আমানতেও যুক্ত হচ্ছে বাজার ভিত্তিক মুনাফা। কাফনের কাপড় পরে বাংলাদেশ ব্যাংকের সামনে 5 ব্যাংকের আমানতকারীরা। কেউ কেউ প্রতিশ্রুত 2 লাখ টাকা পর্যন্ত পেয়েছেন, তবে বাকি আমানতের অর্থ না পাওয়ায় যাপিত জীবনের খরচ, হাসপাতাল ব্যয় মেটাতে না পারার দুঃসহ অভিজ্ঞতা এখন প্রতিদিনের। আমাদের সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমাদের জনজীবন বিপন্ন, কতগুলো লোক আছে অসুস্থ, ক্যান্সারের রোগী, কিডনি নষ্ট। আমরা 2 লাখ টাকা পেয়েছি, কিন্তু আমাদের পরবর্তী যে টাকা দেওয়ার কথা সেটা এখন পর্যন্ত দিচ্ছে না। আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে নেবে, এইটা বাংলাদেশের কোন আইন? মঙ্গলবার সকালে ভুক্তভোগী আমানতকারীরা মানববন্ধনে মেয়াদ শেষ হওয়া ও চুক্তি মোতাবেক সকল আমানত মুনাফা সহ ফেরত দেওয়ার দাবি জানান। ব্যাংক লুট হয়েছে, লুটকারীদের বিচার না করিয়া আমরা সাধারণ আমানতকারী আমাদের পেটে কেন লাথি দিবে? আমরা যখন ব্যাংকে যাই আমরা আমাদের টাকা উঠাইতে পারি না। আমানতকারীদের মানববন্ধনের সময় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, কিডনি সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের চিকিৎসা ব্যয় মেটাতে 10 লাখ টাকা পর্যন্ত প্রশাসকদের দেয়ার অনুমোদন রয়েছে। এছাড়া বিদেশে চিকিৎসা সহ বাড়তি ব্যয় দিতেও প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। এ সময় মেয়াদি আমানতের মেয়াদ বাড়ার সাথে সাথে বাজার ভিত্তিক মুনাফা যুক্ত হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও অন্যদের যারা অ্যাকাউন্ট আছে ডিফারেন্ট ফর্মে, অর্থাৎ এফডিআর এ আছে, ডিপিএসে আছে, সেই টাকাগুলো পরিশোধ কিভাবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। যারা কিডনি পেশেন্ট আছে বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। এছাড়া 5 ব্যাংক থেকে লুটপাট করা অর্থ ব্যাংকে দ্রুত ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মুখপাত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে কর ফাঁকির পরিমাণ কল্পনাতীত। তাই কর কমানো নাকি শৃঙ্খলা ফেরানো, কোনটি আগে জরুরি তা নিয়ে সংশয় এনবিআর। প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান জানান, পরিস্থিতি যাই হোক আগামী অর্থ বছরে দ্বিগুণ করা হবে রাজস্ব আদায়। কর জিডিপির অনুপাতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। রাজস্ব আদায়ে এনবিআরের অদক্ষতার পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও কর্মকর্তাদের যোগসাজশে কর ফাঁকির অভিযোগও পুরনো। অভিযোগ আছে আদায়ের অর্ধেকেরও বেশি কর ফাঁকি আদায় করতে পারে না এনবিআর। প্রাক বাজেট আলোচনায় সেই কর ফাঁকির ভয়াবহতা তুলে ধরলেন এনবিআর চেয়ারম্যান। জানান, কর ফাঁকি বন্ধে ও আদায়ে স্বচ্ছতা আনতে আধুনিকায়নে জোর দেয়া হলেও কাজ হয়নি খুব একটা। শৃঙ্খলা ফেরাতে না পারলে সৎ ব্যবসায়ীদের কষ্ট লাঘব হবে না। আপনারা যদি এক নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারের যদি কেস স্টাডিগুলো যদি জনসম্মুখে আনি, আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ কর ফাঁকি হয়। আপনারা আগে ডিসিপ্লিন হবেন নাকি আমরা আগে ট্যাক্স কমাবো? এখন আমাদের এই কারণে যেটা হয়, সবচেয়ে কষ্টে পড়ে হল যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যে আগে বেশি দিয়েছে, ফার্দার এসব আইন কারণের জন্য তাকে আরো বেশি দিতে হচ্ছে। চলতি বছরের 8 মাসে প্রায় 71,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে পারেনি এনবিআর। এই অবস্থায় লক্ষ্য পূরণে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হতে চায় সংস্থাটি। গত বছর যা রেভিনিউ আদায় করেছে, আগামী বছর আমাদের মিনিমাম তার 50% বেশি আদায় করতে হবে। আমরা গতবার অ্যারাউন্ড 4 লাখ কোটি আদায় করেছি, আগামী অর্থ বছর আমাদের 6 লাখ কোটি আদায় করতে হবে, যদি দেশকে আমরা ঠিকঠাক মতো
যেই পথে চলতে চাই সেটা যদি ঠিক রাখতে চাই। এর আগের সেশনে জানানো হয় নতুন অর্থ বছরের বাজেটে জ্বালানির ওপর চাপ কমাতে বৈদ্যুতিক যানবাহনে কর কমানোর কথা ভাবছে এনবিআর। কাস্টম যে এক্সামিনেশনগুলো করে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশে গত এক দশকে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় ৩৯ লাখ বা ৫০%। বিবিএসের চতুর্থ অর্থনৈতিক শুমারিতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণ নিশ্চিত করতে হবে, দূর করতে হবে উদ্যোক্তাদের ভোগান্তি। ২০১৩ থেকে ২০২৪ এই ১০ বছরে দেশে অর্থনৈতিক ইউনিট বেড়েছে প্রায় ৫০%। মঙ্গলবার অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। গ্রামাঞ্চলে বৃদ্ধির এই হার প্রায় ৪৯% আর শহরাঞ্চলে 58%। মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৯০%ই সেবা খাতের, বাকি ৮% শিল্পে ও অন্তত ২% রয়েছে কৃষি বহির্ভূত খাতে। ইন্টারসেন্সাল গ্রোথ অলরেডি আমি মেনশন করছি যে গত ১০ বছরে ইকোনমিক ইউনিটের গ্রোথ 49.68 অলমোস্ট 50%। ২০১৩ সালে আমার শেয়ারিং ছিল ফিমেল হেডেডের 7.21%, যেটা ২০২৪ সালে আমার যেটা দাঁড়িয়েছে 6.5%। তার মানে ফিমেল হেডেডের যে শেয়ারিং, সেই শেয়ারিংটা আমরা দেখতে পাচ্ছি গত ১০ বছরে কম। প্রতিবেদন প্রকাশের এই আয়োজন করা হয় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে। পরিকল্পনা মন্ত্রী বলেছেন, টেকসই অর্থনীতির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণ নিশ্চিত করা প্রয়োজন। উদ্যোক্তাদের বিভিন্ন জটিলতা নিরসনেরও তাগিদ দেন তিনি। বাস্তব চেহারাটা কিন্তু হচ্ছে যে আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলো, ব্যবসা বাণিজ্য কিংবা শিল্প কিংবা যে কোনো উৎপাদন প্রক্রিয়া, তারাই সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে। অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা যদি না বৃদ্ধি পায়, কেবলমাত্র রপ্তানির উপরে, তাও বিশেষ কয়েকটি পণ্যের উপর নির্ভর করে থাকা রপ্তানি অর্থনীতি দিয়ে এটা খুব বেশি দূর আগাবে না। প্রতিবেদনে মতামত দেওয়া ৮৬% উদ্যোক্তা মনে করেন ব্যবসা সম্প্রসারণে বড় বাধা মূলধনের অভাব। এছাড়া কাঁচামাল ও জ্বালানি সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি, অবকাঠামো দুর্বলতা ও বিপণন সমস্যার বিষয় উঠে আসে প্রতিবেদনে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারে 25 টাকা বাড়িয়ে জেট ফুয়েলের দাম 227 টাকা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম $1.48 নির্ধারণ করা হয়েছে। রাত 12টা থেকে কার্যকর হবে নতুন দাম। মধ্যপ্রাচ্য সংঘাতে আন্তর্জাতিক বাজারে অস্থিরতায় গেল মাসে 2 দফা বাড়ানোর পর চলতি মাসে ফের বাড়ল জেট ফুয়েলের দাম। দেশের বাইরের খবর, যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের মধ্যাঞ্চল। মঙ্গলবারও ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ছোড়ে ইরানি বাহিনী। এতে ইসরায়েলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লক্ষ্যবস্তু করা হয় কুয়েতের আলী আল সালেম, ইরাকের সোলাইমানিয়া সহ অন্যান্য ঘাঁটিও। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হন। যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধ জাহাজে হামলার দাবিও করেছে IRGC, যদিও তা প্রত্যাখ্যান করেছে পেন্টাগন। ইরানের হামলার জবাবে দেশটির সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় ভয়াবহ আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন হয় এখানে। এছাড়া বুশেরাহ বিমানবন্দর, পারমাণবিক গবেষণা কেন্দ্র ও একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ব্যাপক হামলা চালানো হয়। ইরানিদের জরুরি সতর্কবার্তা দিয়ে ট্রেন ব্যবহার না করার পাশাপাশি রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে IDF। লেবাননের নাবাতিয়া ও তাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবরও পাওয়া গেছে। চলমান হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার শেষ সময়সীমা বলেও হুঁশিয়ারি দেন তিনি। Every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইরানও। ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে তেহরান। শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত স্থায়ীভাবে বন্ধের শর্ত জুড়ে দিয়েছে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। খেলার খবর,
গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। বিসিবির নির্বাচনে একগাদা অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যার ফলশ্রুতিতে ক্রীড়া পরিষদের আইন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল এনএসসি। আগামী 3 মাস বিসিবি পরিচালনার জন্য তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অযাচিত হস্তক্ষেপের কারণেই নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছিল বলে জানান ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। ৪৮ ঘন্টার নাটকীয়তার অবসান। এনএসসিতে তদন্ত প্রতিবেদন জমা পড়বার পর থেকেই চারদিকে গুঞ্জন, কতক্ষণ টিকবে বুলবুলের বোর্ড। আমিনুল ইসলাম নিজে আত্মবিশ্বাসী থাকলেও তার উপর আস্থা রাখতে পারেননি বোর্ড পরিচালকরা। একের পর এক পদত্যাগে জেরবার ছিল বিসিবি। অবশেষে আইসিসিকে জানানোর পর তদন্ত প্রতিবেদনের আদ্যপান্ত নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। পরে শোনান বিসিবি নির্বাচন প্রভাবিত করতে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার সঙ্গী সাথীদের কর্মকাণ্ড। তৎকালীন ক্রীড়া উপদেষ্টার এপিএস সাইফুল ইসলাম সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাবিত করেন, যা বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক এবং চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সাক্ষ্যে নিশ্চিত হয়। বিসিবি সভাপতি সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। নির্বাচন নিয়ে এত সব অভিযোগের প্রমাণ পাওয়ায় শেষ পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের আইন অনুযায়ী বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল এনএসসি। আইসিসিকে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। বিসিবির বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি অবশ্যই আইসিসি এই সিদ্ধান্তকে সমুন্নত রাখবে। এদিকে আগামী 3 মাসের মধ্যে বিসিবিতে নতুন নির্বাচন দিতে একটি অ্যাডহক কমিটিও গঠন করে দিয়েছে এনএসসি, যার নেতৃত্বভার থাকছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাঁধে। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল, রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা আজ থেকেই দায়িত্ব পালন করতে পারবেন নতুন অ্যাডহক কমিটি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল মঞ্চে আজ বাংলাদেশের স্বপ্ন পূরণের লড়াই। ব্যাংককের নন্থাবুরিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তপ্ত রোদেও ক্লান্তি নেই, বরং চোখে মুখে কেবলই ঘুরে দাঁড়ানোর জেদ। ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে সকাল থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশের বাঘিনীদের রণকৌশল সাজানোর কাজ। একদিনের রিকভারি ব্রেক শেষে পুরো দল এখন মানসিকভাবে চাঙা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হারলেও পারফরমেন্সে যে উন্নতি ছিল সেটাই এখন বড় পুঁজি। গ্রুপ এ থেকে চীন এবং থাইল্যান্ড ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী 3 গ্রুপের সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দল পাবে পরের রাউন্ডের টিকিট। সেখানে উজ্জ্বল বাংলাদেশ। উজবেকিস্তান বা চাইনিজ টাইপের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভিয়েতনামের বিপক্ষে একটা জয় খুলে দিতে পারে সমীকরণের জটিল দুয়ার। আজকে হচ্ছে আমরা ভালো একটা ট্রেনিং সেশন করছি, কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে চায়নার ম্যাচে যা বোধ ত্রুটি হয়েছে আজকে তা ধরে দিয়েছে। আলহামদুলিল্লাহ টিমের সবাই সুস্থ আছে, ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে, তো ওই ম্যাচে আমরা হচ্ছে জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। শেষ অনুশীলনে গুরুত্ব পেয়েছে ফিনিশিং এবং সেট পিস। সাগরিকারা ফর্মে থাকলেও চীনের বিপক্ষে গোল মিসের মহড়া ভাবাচ্ছে কোচ পিটার বাটলারকে। তাই আজ গোলপোস্টের সামনে প্রীতি সাগরিকাদের নিয়ে আলাদা কাজ করেছেন কোচিং স্টাফরা। আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং প্লেয়াররা বুঝতে পেরেছে তারাও আত্মবিশ্বাসী, কারণ ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা 2টা ম্যাচ লস করেছি, বাট প্লেয়াররা খুব চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার জন্য। তারা আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে। প্রস্তুতি শেষ, এবার মাঠের লড়াইয়ে সমীকরণ মেলানোর পালা। নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে বাঁচা মরার এই লড়াই, যেখানে কেবল জয় নয় বড় ব্যবধানের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কদিন পরেই বাংলা নতুন বছর বরণে মাতবে দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শোভাযাত্রার প্রস্তুতি।
পহেলা বৈশাখ রাঙিয়ে তুলতে ছাত্র শিক্ষকদের তুমুল ব্যস্ততা এখন চারুকলায়। মাঝি তোর খবর ল সারে তিনা তিন কারে খাচা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে এ যেন সৃষ্টির উৎসব। চলছে বৈশাখের আমন্ত্রণে মোটিফ নির্মাণের কর্মযজ্ঞ। 1433 বঙ্গাব্দ বরণে গড়ে উঠছে নানা আকৃতির 5টি মোটিফ। এখন পর্যন্ত আকৃতি দাঁড়িয়েছে মোরগ, হাতি আর সুখের পায়রার। এর বাইরেও ট্যাপা পুতুলের পাশাপাশি বাউলদের উপর হামলার প্রতিবাদে নতুন করে যুক্ত করা হয়েছে একতারাও। এবারে নববর্ষ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে চারুকলা অনুষদের 71তম ব্যাচকে। কর্মযজ্ঞে সামিল হয়েছেন অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। এবারে যেমন প্রতিপাদ্য হচ্ছে আপনার নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, তো সেটা যেন এই ধারাটা কন্টিনিউ থাকে, এটাই এবার আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের শিল্প সংস্কৃতির উপরে আপনারা জানেন বিগত সময়ে বেশ বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। বাউলদের উপরে যে কি বলে আঘাত এসছে, সেগুলোর এক ধরনের প্রতীকী আমরা প্রতিবাদ হিসেবে এবারের শোভাযাত্রাতে দোতারার একটা উপস্থিতি থাকবে। প্রতিবারের মতো এবারও শোভাযাত্রায় থাকবে রঙের খেলা। শিক্ষার্থীদের হাতে তাই গড়ে উঠেছে নানা বর্ণের সরা ও মুখোশ। পেঁচা, বাঘ, ঘোড়া, পায়রা, এগুলোর মাধ্যমে আসলে হচ্ছে যে আনন্দটা আরও উচ্ছ্বাস পায়। মঙ্গল শোভাযাত্রা সবসময় টিভিতে দেখে আসা হয়েছে, কিন্তু এইবার নিজেকে যুক্ত করতে পেরে এখানে ভীষণ ভালো লাগছে। আমরা চেষ্টা করছি যে ঐতিহ্যটাকে ধরে রাখার, একদম কালারফুলভাবে একটা বাঙালিয়ানা যেটাকে বলে আর কি। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদযাপিত হবে বৈশাখ বরণ উৎসব। এবার সারা দেশে বাংলা বর্ষবরণে আয়োজনের নাম থাকছে বৈশাখী শোভাযাত্রা। এবারে শোভাযাত্রায় থাকছে গণতন্ত্রকে পুনরুদ্ধারের আনন্দ এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রত্যয়। আর তার জন্যই প্রস্তুত হচ্ছে চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রার এই ব্যস্ত আয়োজন। হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। হামাতঙ্কে দেশ, প্রাণ গেল আরও 11 জনের। ভর্তি প্রায় 1250। উৎকণ্ঠায় বাবা মা। ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন রিজভী। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ। কারাগারে পাঠালেন আদালত। জুলাই হত্যা চেষ্টা মামলার শুনানিতে আইনজীবীদের হট্টগোল। এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম। ভেঙে দেয়া হলো বর্তমান পর্ষদ। তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি। 3 মাসের মধ্যে নির্বাচন। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।